পৃথিবীর সমস্ত মাদের জানাই মাতৃদিবসের শুভেচ্ছা। গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাইকে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা। আজকে রবিবারের গল্প আসরে আমি যেটা পড়ছিলাম রবীন্দ্রনাথের মাতৃস্নেহ হেমলতা দেবী, সেটার শেষ অংশটা তোমাদের পড়ে শোনাবো। যেহেতু আমি এখন বেরিয়েছি আমার মেয়ের সাথে মাতৃদিবস পালন করতে, তাই ভাবলাম পরে আর সময় পাবো। কবি দেহলিতে গিয়েছিলেন বারণ করা সত্ত্বেও থাকার জন্য। পরে কবি নিজেই বুঝলেন দেহলি বাস আর তার পক্ষে সম্ভবপর হবে না। তখন পত্রে লিখছেন, আমি সেদিন ভাবছিলুম মাঝে মাঝে তোমার দোতলাটা অধিকার করে আর একবার শিশু সম্প্রদায়ের নিকট সংসর্গ লাভ করব। সে কথা তোমাকে বলেও ছিল, কিন্তু নিজেকে নিয়ে নাড়াচাড়া করা আমার পক্ষে এমন দুঃসাধ্য যে সে ঘটে উঠবে না। সেই সময় একদিন শিশুভোজের আয়োজন করা হলো। তাতে কি আনন্দ! দীনেন্দ্রনাথের বাসবাড়ি সুরপুরীতে হলো ভোজের আয়োজন। কবির আত্মীয়া মহিলারা ও গুরুপল্লীর গুরুগৃহিণীরা কেহ কেহ নিজের হাতে রান্না করলেন। কবির খাওয়ার সময় বৈকাল 6টা। থালা বাটিতে খাবারগুলি সাজিয়ে আগে তাকে পাঠানো হলো। কি খুশি! ঘরের খাবার ফেলে শিশুদের খাবারগুলি আগেই মুখে দিতে লাগলেন। যেটা মুখে দেন সেটাই বলেন বেশ। আসল কথা, জিভ দিয়ে স্বাদ গ্রহণের চেয়ে তিনি মন দিয়ে স্নেহের স্বাদ গ্রহণ করতেন বেশি। শিশুভোজের জন্য সেদিন ঘরে মিঠাই তৈরি হয়েছিল। একটুখানি মিঠাই ভেঙে মুখে দিয়ে বললেন, শিশুদের প্রসাদ পাচ্ছি আমি। বললুম, সে কি কথা? আপনার প্রসাদ গ্রহণ করছে শিশুরা। আপনাকে আগে খাবার পাঠিয়ে তবে তারা ভোজে বসেছে। ভোজ সেরে শিশুদের উল্লাস মুখর চিৎকার, গুরুজি কি ফতে! শুনে কবি চোখ বুঝলেন। মনে কি ভাব জাগলো কে জানে। কবির জীবন ছিল বেগবান নদীর মতো। সব কিছু মারিয়ে সব কিছু ছাড়িয়ে জীবন গতি চলত তার প্রতিনিয়ত। সেই গতির মধ্যে তাকে দেখা যাবে, কিন্তু তাতে তাকে পাওয়া যাবে না। পেতে গেলে তার স্থিতির মধ্যে তাকে উপলব্ধি করতে হবে। বেগবান নদীর দুই পাশের দুই কিনারায় স্থিতি। কবির জীবন গতির একটি কিনারা তার কর্মক্ষেত্র। প্রাণ মন দিয়ে শিশু জীবনকে উন্নত করে তোলা, এক কথায় মানুষকে মানুষ করে গড়ে তোলার যেটি প্রথম সোপান। শিশুদের মন সেই গঠনের জীবন বপন ক্ষেত্র। সেইখানেই গোড়ায় জল ঢালতে হবে, কবি বারংবার বলেছেন। মঙ্গল কর্মের বৃহৎ ক্ষেত্রই তার স্থিতির ক্ষেত্র। এইখানে নিজেকে যুক্ত করলে কবি শুধু দেখা নয়, কিছু পাওয়া যাবে। এই তার প্রাপ্তির ঘর। মঙ্গল ব্রতের যারা সাধক সাধিকা তারা জানেন এ ব্রতের শেষ নেই, উদযাপনও নেই। সৃষ্টি যেমন নিয়ত নূতন রূপপ্রসূ, মঙ্গল ব্রত সেরূপ নিয়ত নূতন শুভপ্রসূ। অন্য স্থিতি তার ভূমানন্দময় মহান আকাশে, যেখানে আত্মা পরমাত্মে সম্মিলিত। ধ্যান যোগে কবির সেই সাধনার পথকে উপলব্ধি করা যায়। রাত্রি 4টে ঝাপসা অন্ধকারে ওঠা মন্দিরের পূব দিকে, আমিও যেতে যেতে ডান পাশে একটা মন্দির দেখলাম, তাই নমস্কার করে উঠলাম। অদ্ভুত মিল না? রাত্রি 4টের ঝাপসা অন্ধকারে ওঠা মন্দিরের পূব দিকের সামনের চাতালে গিয়ে বসা, উপসরান্তে কণ্ঠ হতে অনর্গল বাণী ঝরা। যারা নিজের চোখে দেখেছে, নিজের কানে সে বাণী শুনেছে, কবির ধ্যানের তাৎপর্য তারা কিছুটি উপলব্ধি না করে পারেনি। সেই বাণীগুলি শান্তিনিকেতন গ্রন্থে নিবদ্ধ। শান্তম শিবম দয়িতম কবির ধ্যানের মন্ত্র। এই মন্ত্রে আত্মার ধ্যান করতেন তিনি নিজেও, অন্যকেও উৎসাহিত করতেন ওইরূপ ধ্যানে। ভূপেন বাবুকে লিখছেন, যতক্ষণ পারেন মনের মধ্যে এই ধ্যানটি রাখিবেন। শান্তং শিবম দয়িতম।
পৃথিবীর সকল দেশের, সকল কালের, সকল মানুষের চিত্ত এই ধ্যানে সমাহিত হয়। নির্বিশেষ পরমাত্মা মানুষের সমাহিত চিত্তে প্রকাশ পান, এই কথা কবির নিজের মুখে শোনা। তার সহস্র রচনাতেও এটি সপ্রমাণ। নির্বিশেষে সমাহিত হবার জন্য তিনি ব্যাকুল হতেন সর্বদা। একখানি পত্রে লিখছেন, এখন এসেছি সাগর সঙ্গমের কাছে, জীবনটাকে নির্বিশেষে নৈবেদ্য করে নিয়ে। শেষ জীবনে এই ব্যাকুলতার সীমা ছিল না, ডাক এসেছে, এই ছিল তার মুখের বাণী শেষের দিকে। এই ছোট্ট প্রবন্ধটা হেমলতা দেবী এখানেই শেষ হলো। আজকে এটুকুই। পরের রোববার আমি নতুন কিছু নিয়ে হাজির হব তোমাদের কাছে। তোমাদের সবাইকে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। অবশ্যই সঙ্গে থেকো। ফেসবুকে আমার পেজটা ফলো করো এখনও যারা করোনি, আর ইউটিউবে জয়েস ক্রিয়েটিভ গার্ডেন অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। এটাও কিন্তু আমাদের একটা কাজ। এই অনলাইন কাজগুলো একটা পজিটিভ হচ্ছে, আমরা বাড়িতে থেকে সব কাজ করেও এগুলো করতে পারি, কিন্তু এগুলো হেলাফেলা না। যখন কাজে নেমেছি তখন কাজটা করতেই হবে। সেই জন্য বাইরে যেতে যেতেই আমি বইটা দেখো নিয়ে বেরিয়েছি এবং তোমাদের শোনাবো। তাহলে সবাই ভালো থেকো, আবার আসবো পরের। নমস্কার।